আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা হচ্ছে আজকে গৃহ ব্যবস্থাপনার প্রথম ক্লাসে যাব। এর আগে হচ্ছে আমরা চাইল্ড এবং ফুড এন্ড নিউট্রিশন শেষ করেছি। আপনাদের হচ্ছে ফেস টু ফেস একটু কথা বলা দরকার। জুমে আপনাদের কোন কোন সমস্যা হচ্ছে, কোন কোন টপিকে প্রবলেম হচ্ছে একটু আলোচনা করা দরকার। আচ্ছা, তাহলে চলেন আমরা ক্লাসে চলে যাই। আজকে হচ্ছে হোম ক্লাস 1, হোমের টপিক 1। আজকের টপিক হচ্ছে গৃহ ব্যবস্থা পর্যায় গৃহ ব্যবস্থাপনায় ভিডিও কেন ঘোলা হচ্ছে? গৃহ ব্যবস্থাপনা আচ্ছা, কেন ঘোলা হচ্ছে ভিডিও? ক্লিয়ার হচ্ছে না কেন? আচ্ছা, গৃহ ব্যবস্থাপনার ধাপ বা পর্যায় হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো। আচ্ছা, প্রথমে আসি গৃহ। গৃহ জিনিসটা কি? গৃহ হচ্ছে আমাদের মৌলিক চাহিদা কয়টা? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই মৌলিক চাহিদাগুলোর মধ্যে গৃহ হচ্ছে অন্যতম একটা। তাহলে গৃহ হচ্ছে একটা প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন ধরনের কার্যগুলি সম্পন্ন হয়। যেমন হচ্ছে বিশ্রাম, তারপর হচ্ছে সন্তান উৎপাদন, বিনোদন, তারপর হচ্ছে শিশু প্রতিপালন, মানে বিভিন্ন ধরনের কার্যগুলি সম্পন্ন হয়ে থাকে কোথায়? গৃহে। এবং বিভিন্ন অর্থনৈতিক কার্যগুলির কেন্দ্রস্থল কিন্তু গৃহ। গৃহ থেকেই এই জিনিসের সূত্রপাত হয়। ঠিক আছে? তাহলে গৃহ হচ্ছে একটা প্রতিষ্ঠান যেখানে এই সমস্ত কার্যবলীগুলো সম্পন্ন হয়ে থাকে। এবং এই সমস্ত কার্যবলী সম্পন্ন হওয়ার জন্য কি দরকার? সম্পদের দরকার। কি কি সম্পদ? মানবীয় সম্পদ এবং বস্তুবাচক সম্পদ। আপনাদের হচ্ছে সম্পদ হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের গৃহ ব্যবস্থাপনার মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সম্পদ। এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। আমরা সম্পদের ক্লাসে একদম ইন ডিটেলস আলোচনা করবো। আজকে আমরা আলোচনা করবো গৃহ ব্যবস্থাপনার ধাপ বা পর্যায় এবং ধারণা কাঠামো। আর একটু দেখি ঘোলা হচ্ছে কিনা। আচ্ছা, আচ্ছা, গৃহ গেল। এরপর আসি গৃহ ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনা হচ্ছে পারিবারিক লক্ষ্য সমূহ অর্জনের জন্য, এটা একটা সংজ্ঞা। মানে আমরা যখন এনটিআরসি তে যখন রিটেন এক্সাম দিতাম তখন গৃহ ব্যবস্থাপনার ডেফিনেশন বা গৃহ ব্যবস্থাপনা কাকে বলে সেই সংজ্ঞাটা আমরা কিভাবে লিখতাম একটু দেখেন। পারিবারিক লক্ষ্য সমূহ অর্জনের জন্য, পারিবারিক লক্ষ্য সমূহ অর্জনের জন্য সম্পদের ব্যবহার, সম্পদের ব্যবহার ও গৃহ ব্যবস্থাপনার ধাপ অনুসরণ। গৃহ ব্যবস্থাপনার ধাপ মানে কি? ওই যে কয়টা ধাপ আছে? পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন। এই ধাপগুলো অনুসরণের মাধ্যমে লক্ষ্য অর্জনই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। ঠিক আছে? তাহলে গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা তিনটা বিষয় পাবো। একটা হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্য, কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত লক্ষ্য মানে হচ্ছে একটা লক্ষ্য থাকবে। তারপর হচ্ছে সম্পদের ব্যবহার থাকবে, সম্পদের ব্যবহার। আরেকটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধাপ অনুসরণ। গৃহ ব্যবস্থাপনার ধাপ অনুসরণ। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এরপর গৃহ ব্যবস্থাপনাকে এক একজন বিজ্ঞানী এক একভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন গ্রস এবং ক্র্যান্ডেল, গ্রস ও ক্র্যান্ডেল বলেছেন গৃহ ব্যবস্থাপনা হচ্ছে একটা
মানসিক প্রক্রিয়া। আমি হচ্ছে এত বড় বড় সংজ্ঞা তো আমি মুখস্থ করতাম না, আমি জাস্ট কিওয়ার্ড গুলা মানে যেগুলো একটা সংজ্ঞা থেকে একটা সংজ্ঞাকে একটু আলাদা করে সেই কিওয়ার্ড গুলো আমরা আমি মনে রাখতাম। ঠিক আছে, আপনারা একটু দেখে নেন। গ্রস এবং ক্র্যান্ডেল হচ্ছে মানসিক প্রক্রিয়াকে, মানসিক প্রক্রিয়া, গ্রস এবং ক্র্যান্ডেল বলেছেন মানসিক প্রক্রিয়া। গৃহ ব্যবস্থাপনা হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া, এটা বলছে কে? গ্রস এবং ক্র্যান্ডেল। এরপর নিকেল এবং ডর্সি কি বলেছে? নিকেল ও ডর্সি বলেছেন গৃহ ব্যবস্থাপনাকে প্রশাসনিক দিক, প্রশাসনিক দিক হিসেবে উল্লেখ করেছেন। প্রশাসনিক দিক, গৃহ ব্যবস্থাপনাকে প্রশাসনিক দিক হিসেবে উল্লেখ করেছেন। এরপর আরেকজন বিজ্ঞানী আছেন যার নাম হচ্ছে রাইস। তিনি হচ্ছে গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক দিক, মানে আমি চিন্তা করতাম যে ভাত কিভাবে পাওয়া যায়, মানে অর্থ থাকলেই চাল কিনে রাইস রান্না করা যায়, সেই হিসেবে আমি মনে রাখতাম। আপনার যেভাবে ইচ্ছা আপনি মনে রাখতে পারেন। ঠিক আছে, এগুলো হচ্ছে কিওয়ার্ড, এর তো বড় বড় সংজ্ঞা রয়েছে, আমি জাস্ট এভাবে মনে রাখতাম। গ্রস এবং ক্যান্ডেল বলেছেন গৃহ ব্যবস্থাপনা হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। নিকেল এবং ডর্সি গৃহ ব্যবস্থাপনাকে প্রশাসনিক দিক হিসেবে উল্লেখ করেছেন। আর রাইস বলেছেন রাইস হচ্ছে গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক দিক থেকে বিশ্লেষণ করেছেন। তার মতে সম্পদ ব্যবহারের মাধ্যমে পরিবারের নিজস্ব চাহিদা পূরণ হয়, আর চাহিদার পরিতৃপ্তি হচ্ছে লক্ষ্য অর্জন। ঠিক আছে, এই হচ্ছে গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা এবং যাবতীয় সবকিছু। আচ্ছা, এরপর আমরা গৃহ ব্যবস্থাপনার যে ধারণা কাঠামো সেইটা একটু দেখব। গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো। আচ্ছা, গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো, এটা একটা ছকের মাধ্যমে, একটা পোস্টারের মাধ্যমে যদি আমরা দেখানোর চেষ্টা করি, একটু দেখবেন। আচ্ছা দেখেন, গৃহ ব্যবস্থাপনার এটা হচ্ছে ধারণা কাঠামো। প্রথমেই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা হচ্ছে কতগুলো কর্ম পদ্ধতির সমষ্টি। কি কি কর্ম পদ্ধতি? পরিকল্পনা হবে, সংগঠন হবে, নিয়ন্ত্রণ হবে এবং সেই কাজটার মূল্যায়ন হবে। এটা হচ্ছে মানসিক প্রক্রিয়া। কে বলেছেন? গ্রস এবং ক্র্যান্ডেল বলেছেন গৃহ ব্যবস্থাপনা একটা মানসিক প্রক্রিয়া। এখানে এই কর্ম পদ্ধতিটা শুধু যে মানসিক প্রক্রিয়া তা না, এটা হচ্ছে একটা শারীরিক প্রক্রিয়াও। মানে হচ্ছে আপনার মেন্টালি এবং ফিজিক্যালি দুইটাই এখানে ইনভলভ কর্মপদ্ধতির মধ্যে। তাহলে কাজগুলো হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন। আমরা এই জিনিসগুলো ইন ডিটেলস আলোচনা করব। এরপরে এগুলা কিভাবে করব? সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে। সম্পদগুলো কি? বস্তুবাচক সম্পদ এবং মানবীয় সম্পদ। বস্তুবাচক সম্পদ কি? যেগুলো হচ্ছে চোখে দেখতে পারি, হাত দিয়ে ধরতে পারি, ঠিক আছে, বস্তুবাচক সম্পদ। যেমন হচ্ছে বস্তুবাচক সম্পদের মধ্যে রয়েছে অর্থ, জমি জমা, টাকা পয়সা, এগুলো হচ্ছে বস্তুবাচক সম্পদ। আর মানবীয় সম্পদ হচ্ছে যেগুলো দৃশ্যমান না, যেমন হচ্ছে যোগ্যতা, দক্ষতা, জ্ঞান, বিচার বুদ্ধি, এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে মানবীয় সম্পদ। ঠিক আছে, এই বস্তুবাচক এবং মানবীয় সম্পদের মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে কি অর্জিত হয়? লক্ষ্য অর্জিত হয়, মানে লক্ষ্যে পৌঁছে যায়। তো এই ধারণা কাঠামোটা আমাদের অবশ্যই একটু ব্রেনে গেঁথে নিতে হবে। ঠিক আছে, তাহলে গৃহ ব্যবস্থাপনা কি? গৃহ ব্যবস্থাপনা হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া। এটা হচ্ছে কতগুলো কর্মপদ্ধতির সমষ্টি, শারীরিক এবং মানসিক কর্মপদ্ধতির সমষ্টি, এবং গৃহ ব্যবস্থাপনার ধাপ অনুসরণ এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে লক্ষ্য অর্জন হয়। এটাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। ঠিক আছে, এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে একটু আমরা ধারণা কাঠামোর ভিতরে আগে না গিয়ে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে লক্ষ্য। এই লক্ষ্য জিনিসটা কি? এই যে লক্ষ্য অর্জিত হয়, লক্ষ্য থেকে আপনাদের যে জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে এই এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। গৃহ ব্যবস্থার লক্ষ্য হচ্ছে গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি, মূল চাবিকাঠি। মানে প্রত্যেকটা কাজের কি একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য রয়েছে না? আপনারা এখানে কেন পড়াশোনা করছেন? আপনারা একটা চাকরি পেতে চান, নিবন্ধনে একটা ভালো একটা জব পেতে চান, সেটা স্কুল হোক কলেজ হোক, এটাই তো আপনাদের লক্ষ্য, তাই না? তাহলে প্রত্যেকটা কাজ কিন্তু একটা লক্ষ্যকে স্থির রেখে তারপর একটা কাজের গতিবিধি পরিচালিত হয়ে থাকে। তার লক্ষ্য হচ্ছে গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি। লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের সকল কর্মকাণ্ড আবর্তিত হয়। ব্যক্তি বা পরিবার কি চায় বা কি করতে চায়, কি চায় বা কি করতে চায়, এটাই হচ্ছে লক্ষ্য। ঠিক আছে, লক্ষ্য হচ্ছে মূল্যবোধের উপর ভিত্তি করে লক্ষ্য স্থির হয়।
মূল্যবোধের উপর ভিত্তি করে। মূল্যবোধটা কি? আমরা হচ্ছে প্রেরণা সৃষ্টিকারী উপাদান। মূল্যবোধ, লক্ষ্য এবং মান ইন ডিটেলস আলোচনা করবো। প্রেরণা নিয়ে একটা ক্লাস আছে, ঠিক আছে? আপাতত লক্ষ্য সম্পর্কে এই জিনিসগুলো একটু মনে রাখবেন। তারপর হচ্ছে লক্ষ্য হচ্ছে একটি কাম্য উদ্দেশ্য যার সুনির্দিষ্ট পরিধি রয়েছে। লক্ষ্য হচ্ছে একটা কাম্য উদ্দেশ্য। কাম্য উদ্দেশ্য এর কি রয়েছে? পরিধি রয়েছে। পরিধি রয়েছে। এর হচ্ছে সুনির্দিষ্ট পরিধি রয়েছে যা সুনির্দিষ্ট এবং ব্যক্তির কার্যাবলীকে নির্দেশ দান করে, ব্যবস্থাপনাকে সহজতর করে এবং তাকে সফলতার সাথে কার্যকর করতে সাহায্য করে। এই হচ্ছে লক্ষ্য। তো লক্ষ্য সম্পর্কে, লক্ষ্য হচ্ছে গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি। ব্যক্তি বা পরিবার কি চায় বা কি করতে চায় সেটাই হচ্ছে লক্ষ্য। মূল্যবোধের উপর ভিত্তি করে লক্ষ্য স্থির হয়। লক্ষ্য হচ্ছে কাম্য উদ্দেশ্য এবং লক্ষ্যের সুনির্দিষ্ট পরিধি রয়েছে। আপনাদের এই জিনিসগুলা মনে রাখতে হবে। ওকে, এরপর হচ্ছে লক্ষ্য কয় প্রকার? নিকেল এবং ডর্সি লক্ষ্যকে 3 ভাগে ভাগ করেছেন। কে? নিকেল এবং ডর্সি। আচ্ছা, এটা নামিয়ে ফেলি, তাহলে আরো লিখতে পারবো, জায়গা পাবো। আচ্ছা, নিকেল এবং ডর্সি লক্ষ্যকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী এবং তাৎক্ষণিক। এটা মনে রাখতে হবে। কে বলেছেন? নিকেল লক্ষ্যকে 3 ভাগে ভাগ করে। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য। দীর্ঘমেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, আরেকটা হচ্ছে মধ্যবর্তীকালীন। মধ্যবর্তীকালীন 3 নাম্বার হচ্ছে তাৎক্ষণিক। তাৎক্ষণিক মনে রাখতে হবে। দীর্ঘমেয়াদী লক্ষ্যটা কি? দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে স্থায়ী লক্ষ্য হিসেবে বিবেচিত। মানে হচ্ছে এটা বেশ সময় সাপেক্ষ। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে স্থায়ী, এটা হচ্ছে সময় সাপেক্ষ। সময় একটা চাকরি পাওয়া। এখন আপনাদের সার্কুলারই আসেনি, কিন্তু আপনারা কিন্তু এই মধ্যবর্তী এবং তাৎক্ষণিক লক্ষ্যের মাধ্যমে দীর্ঘমেয়াদী লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছেন। মানে মধ্যবর্তী লক্ষ্যটা কি, তাৎক্ষণিক লক্ষ্যটা কি? যখন আমার মানে হচ্ছে বিজ্ঞপ্তিটা আপনারা দেখলেন, তখন কি একটা ভর্তি হওয়ার একটা ইচ্ছা জাগলো না যে আপুর কাছে দেখি পড়ে দেখি কি হয়? ঠিক আছে, এটা হচ্ছে তাৎক্ষণিক লক্ষ্য। আপনারা দেখলেন এবং ভর্তি হয়ে গেলেন, তাৎক্ষণিকভাবে ডিসিশন নিয়ে ভর্তি হয়ে গেলেন, ঠিক আছে? এরপর মধ্যবর্তীকালীন লক্ষ্যটা কি? মধ্যবর্তী এই যে আপনারা রেগুলার ক্লাস করছেন, রেগুলার পরীক্ষা দিচ্ছেন, আমার সাথে আপনাদের রেগুলার কথা হচ্ছে, এগুলো হচ্ছে ওই দীর্ঘমেয়াদী লক্ষ্য পৌঁছানোর যে মাঝখানের যে ধাপ, সেটা হচ্ছে আপনারা এই যে এখন যে আমরা কনভারসেশন হচ্ছে, ক্লাস হচ্ছে, এটা হচ্ছে মধ্যবর্তীকালীন লক্ষ্য। ওকে, আর দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে টিচার হওয়া। মানে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনারা অ্যাজ এ টিচার হিসেবে ভবিষ্যতে উন্নতি করতে চান বা আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান। ওকে, এই হচ্ছে লক্ষ্য। তাহলে এটা হচ্ছে স্থায়ী এবং সময় সাপেক্ষ। আর মধ্যবর্তী লক্ষ্য হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্যের তুলনায় অধিক স্পষ্ট। এটা হচ্ছে অধিক অধিক স্পষ্ট এবং এখানে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় অনেক বেশি। সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বেশি। সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বেশি, ঠিক আছে? আর তাৎক্ষণিক লক্ষ্য হচ্ছে যার মধ্যে খুব বেশি একটা কাজের প্রয়োজন হয় না, অল্প কাজ করলেই অল্প সময়ে লক্ষ্যটি নির্ধারিত হয়। মানে হচ্ছে লক্ষ্য নির্ধারণের সাথে সাথেই যা অর্জন করা যায়। মানে হচ্ছে লক্ষ্য নির্ধারণের সাথে সাথে আপনারা যেটা চিন্তা করেছেন সাথে সাথে ভর্তি হয়ে গেলেন না আমার কোর্সে? নির্ধারণের সাথে সাথে কাজ করা। হ্যাঁ, লক্ষ্য নির্ধারণের সাথে সাথে কাজ করা এবং লক্ষ্যে মানে হচ্ছে অর্জন করা, এটাই হচ্ছে তাৎক্ষণিক লক্ষ্য। আশা করি বুঝাতে পেরেছি, ঠিক আছে?
এরপর যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আরেকটা বই থেকে, এটা আমি মুছে ফেললাম। নিকেল এবং ডর্সি লক্ষ্যকে কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে। দীর্ঘমেয়াদী, মধ্যবর্তীকালীন এবং তাৎক্ষণিক লক্ষ্য। আচ্ছা, ম্যানেজমেন্ট অফ মডার্ন ফ্যামিলিটিস গ্রন্থে গ্রস এবং ক্র্যান্ডেল হচ্ছে গৃহ ব্যবস্থাপনার পরিবর্তন এবং উন্নতির 5টি স্তরের কথা বর্ণনা করেছেন। এটা হচ্ছে আপনাদের কোন বই? এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের প্রথম পত্র বইতে এটা দেওয়া আছে। হ্যাঁ, ইন্টারমিডিয়েটের কোন বই? প্রথম পত্র বই। এর আগে আমাদের যে জিনিসটা জানতে হবে, গৃহ ব্যবস্থাপনার যে ক্রমবিকাশ, এটা হচ্ছে 20 শতকের একটা গুরুত্বপূর্ণ বিষয়। গৃহ ব্যবস্থাপনার ক্রমবিকাশটা, গৃহ ব্যবস্থাপনার শতকের গুরুত্বপূর্ণ ধারণা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে কিনা একটা দেখি। 20 শতকের গুরুত্বপূর্ণ ধারণা। গ্রস এবং ক্র্যান্ডেল 1963 সালে গৃহ ব্যবস্থাপনার 5টি স্তর। গ্রস এবং ক্র্যান্ডেল হচ্ছে 1900 কত সালে? 63 সালে গৃহ ব্যবস্থাপনার 5টা স্তরের কথা উল্লেখ করেছেন। 5টা স্তর। এরপর তিনি আরো স্তর উল্লেখ করেছেন, তবে 1963 সালে 5টা স্তরের কথা উল্লেখ করেছেন। তার কোন বইতে? ম্যানেজমেন্ট অফ মডার্ন ফ্যামিলিটিস। বইটার নাম হচ্ছে, বইয়ের নাম কি? ম্যানেজমেন্ট অফ মডার্ন ম্যানেজমেন্ট অ্যান্ড মডার্ন ফ্যামিলিটিস গ্রন্থে গৃহ ব্যবস্থাপনার 5টা স্তরের কথা উল্লেখ করেছেন। তাহলে প্রথম স্তরটার নাম হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। প্রথম স্তর, 1 নম্বরের স্তরের নাম হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। আচ্ছা, ডাম্পিং গ্রাউন্ড কেন? কারণ গার্হস্থ্য অর্থনীতির যে কোনো বিষয় গৃহ ব্যবস্থাপনার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। মানে হচ্ছে এটা হচ্ছে রুট। প্রথম স্তরটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনা একদম শুরু, ডাম্পিং গ্রাউন্ড। দ্বিতীয় স্তরটা কি? দ্বিতীয় স্তরে হচ্ছে সম্পদের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। দ্বিতীয় স্তর হচ্ছে রিসোর্স বা সম্পদ, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। ওকে, তারপর তৃতীয় স্তর হচ্ছে পরিবারের সদস্য এবং তাদের মূল্যবোধ। পরিবারের সদস্য 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 ও তাদের মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পরিবারের সদস্য এবং মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই স্তরটা কিন্তু একটু মানব কেন্দ্রিক। এই স্তরটা হচ্ছে মানব কেন্দ্রিক। মানে আমি কিন্তু কোনো ইনফরমেশন বাদ দিচ্ছি না, একদম ইন ডিটেলসে পড়াচ্ছি। মানে এত ডিপ থেকে কোশ্চেন করবে কিনা জানি না, কিন্তু আপনাদের সবকিছু পড়াচ্ছি। ওকে, এটা হচ্ছে মূল্যবোধ, পরিবারের সদস্যদের মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং এটা হচ্ছে অনেকটা মানব কেন্দ্রিক। এবং চতুর্থ স্তর হচ্ছে ব্যবস্থাপনা পদ্ধতিগুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ব্যবস্থাপনার পদ্ধতি, চতুর্থ স্তর ব্যবস্থাপনার পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে চতুর্থ স্তরে। ওকে, এরপর হচ্ছে পঞ্চম স্তর হচ্ছে মূল্যবোধের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের বিষয়কে গুরুত্ব আরোপ করা হয়েছে। মূল্যবোধের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ, একে গুরুত্ব আরোপ করা হয়েছে। ঠিক আছে, এরপর তিনি গ্রস এবং ক্র্যান্ডেলি 1973 সালে আবার গৃহ ব্যবস্থাপনার 6ষ্ঠ স্তরকে শনাক্ত করেছেন। কত সালে? 1963 সালে বলেছেন, আবার 1973 সালে তিনি 6ষ্ঠ স্তরের কথা বর্ণনা করেছেন, যেটা হচ্ছে পরিবার এবং তার সঙ্গে পরিবেশের আত্মনির্ভরশীলতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। মানে পরিবার এবং পারিপার্শ্বিক যে অবস্থা, পরিবার ও এর সঙ্গে পরিবেশের আত্মনির্ভরশীলতা, সঙ্গে
তো নির্ভরশীলতা। আচ্ছা, প্রথম স্তরটা কি তাহলে? আমরা আবার একটু পড়ি। গ্রস এবং ক্র্যান্ডেল 1963 সালে একটু কঠিন, আপুরা একটু কঠিন, একটু মনোযোগ দিয়ে, গৃহ ব্যবস্থাপনা একটুখানি কঠিন, হ্যাঁ, যারা ম্যানেজমেন্ট পড়ে আসছে তাদের জন্য একটু ইজি হবে। আচ্ছা, 5টা স্তর হচ্ছে, প্রথমটা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড, দ্বিতীয় হচ্ছে সম্পদ, সদস্য, ব্যবস্থাপনা পদ্ধতি, মূল্যবোধ, পরিবার এবং তার আশেপাশের পরিবেশের সাথে আত্মনির্ভরশীলতা। ওকে, এই হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ক্রমবিকাশ, যেভাবে আস্তে আস্তে গৃহ ব্যবস্থাপনাটা এই পর্যায়ে উপনীত হয়েছে। আচ্ছা, এরপর যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো দ্য 10 লাখ প্লাসিড কনফারেন্স। দ্য 10 লাখ প্লাসিড কনফারেন্স, এই জিনিসটা একটু আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার দর্শন সম্পর্কে বর্ণনা করেছেন। দর্শন, ক্রমবিকাশ কিভাবে কিভাবে আসলো, কে করলো, গৃহ ব্যবস্থাপনা ক্রমবিকাশটা কে করেছেন? গ্রস এবং ক্র্যান্ডেল। কোন বইয়ে? ম্যানেজমেন্ট অফ দ্য ফ্যামিলিটিস গ্রন্থে। কয়টা স্তর? 5টা স্তর। পরবর্তীতে 1973 সালে আবার 6টা স্তরের কথা বর্ণনা করেছে। এটা হচ্ছে ক্রমবিকাশ। এরপর হচ্ছে দর্শন, গৃহ ব্যবস্থাপনার যে দর্শন সম্পর্কে, দর্শন সম্পর্কে বর্ণনা করেছে একটা কনফারেন্সের মাধ্যমে। সেই কনফারেন্সটার নাম হচ্ছে দ্য 10 লাখ প্লাসিড কনফারেন্স। দ্য 10 লাখ কনফারেন্স কত সালে? 1909 সালে। ঠিক আছে, গৃহ ব্যবস্থাপনার দর্শন সম্পর্কে। আম্মু তুমি যাও, আসতেছি মা, এখানে অনেক মশা। আচ্ছা, এখানে আরেকটা ফুল ফর্ম আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে AHEA। এটা হচ্ছে আমেরিকান হোম ইকোনমিক্স অ্যাসোসিয়েশন। আমেরিকান হোম ইকোনমিক্স অ্যাসোসিয়েশন, AHEA, আমেরিকান হোম ইকোনমিক্স অ্যাসোসিয়েশন। আচ্ছা, হোম ইকোনমিক্সটা কিন্তু প্রকৃতপক্ষে 1963 সালে এই দর্শন এবং মানে হচ্ছে উদ্দেশ্য কিন্তু ব্যাখ্যা করেছেন কত সালে? 1959 সালে। 1959 সালে আমেরিকান হোম ইকোনমিক্স অ্যাসোসিয়েশন গার্হস্থ্য অর্থনীতির উদ্দেশ্য এবং দর্শন সম্পর্কে ব্যাখ্যা করেছেন। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি গৃহ ব্যবস্থাপনার ক্রমবিকাশ, দর্শন, তারপর হচ্ছে গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা এবং ধারণা কাঠামো। ওকে, এরপর আমরা একদম ডিপতে চলে যাব। প্রথমেই যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পরিকল্পনা। গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোর প্রথম যে স্তর সেটা হচ্ছে পরিকল্পনা। আচ্ছা, দেখি কত মিনিট হয়েছে, পরে আবার বেশি লং ভিডিও ফেসবুক নিবে না, এটা আলাদা করে আপলোড দিব কিনা।